নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে হচ্ছে ডে 7। আমি যে ঘটনাটা আজকে আপলোড করছি, এই ঘটনাটার শেষে থাকবে শাউট আউট পর্ব। আমি যেরকম আগের ঘটনায় বলেছিলাম যে নেক্সট ঘটনা যখন আমি আপলোড করবো সেখানে আমি শাউট আউট দেবো আপনাদের অনেককে যারা কমেন্ট করেছেন। তো আজকে আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমি একটা দিদার থেকে শুনেছি। আমি যখন ঘটনাটা আমি জাস্ট কিছুদিন হয়েছে আমি এই চ্যানেলটা শুরু করেছি, তো আমি যে দিদাটার কথা আজকে বলবো, এই দিদাটার যে নাতনি, সে আমার ঘটনা শোনে এবং শোনার পর আমার বাড়ির পাশেই থাকে। তো সে আমার ঘটনাটা শোনার পরে তো সে বলল যে তার দিদাকে সে দেখিয়েছে যে দিদা এরকম আমাদের পাশের বাড়িতে একটা দিদি থাকে, দিদিটাকে তুমি দেখেছো তো, দিদিটা এরকম ঘটনা বলে, ভূতের গল্প বলে। তো দিদাটা দেখে আমি এই কিছুদিন আগে তাদের বাড়িতে একটুখানি কাজে দরকারে গেছিলাম, একদম বাড়ির পাশের বাড়ি থেকে পাশের বাড়ি, তো আমি তাদের বাড়িতে গেছি। তো বসে গল্প করতে করতে তার দিদা আমাকে হঠাৎ করে বলে যে তুই শুনছি এই সমস্ত ফোনেতে ঘটনা ঘটনা বলছিস ভূতের। তো আমি তখন বললাম যে হ্যাঁ দিদা, সত্যি ভৌতিক ঘটনা যেগুলো মানুষের সাথে কিছু ঘটে থাকে, এরকম ক্রিপি কিছু ঘটনা যেগুলো শুনলে ভয় লাগে, এরকম টাইপের ঘটনা আমি কিছু বলি। তো তখন দিদা আমাকে বললো যে আমার কাছে একটা ঘটনা আছে, তুই ঘটনাটা বলতে পারবি? আমি বললাম যে দেখো দিদা, তোমাদের মতো করে হয়তো তোমরা যেরকমভাবে ঘটনাটা বলো, একটা মানে দিদা ঠাকুমার মুখে একটা ঘটনা শোনার যে অভিজ্ঞতা, সেইভাবে আমি পারবো না, বাট আমি চেষ্টা করবো। তুমি ঘটনাটা যেটা আমাকে বলবে আমি সেটা সবাইকে সেইভাবে শোনাতে চেষ্টা করবো। তো তখন দিদা বলে যে ঠিক আছে আয় বস, তাহলে তোকে ঘটনাটা বলি। তখন আমাকে দিদা বলতে শুরু করে, দিদার এক বান্ধবীর হাজব্যান্ডের সাথে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা এখানকার নয়, ঘটনাটা হচ্ছে বাংলাদেশের। আজ থেকে অনেক বছর আগে যখন হিন্দু মুসলমানের মধ্যে রাইট লাগে, তখন ওনার ওই দিদাটার বান্ধবী, তখন ওনাদের বিয়ে হয়ে গেছিলো। যখন উনি বাংলাদেশে থাকতেন, ওই বান্ধবীটা দিদার তখনই বিয়ে হয়ে গেছিলো। ওই বান্ধবীটা যখন ওখান থেকে এখানে চলে আসে হিন্দু মুসলমানের রাইট লাগার পরে, তারপরে দিদার সাথে বন্ধুত্ব, কিন্তু তার আগে দিদার সাথে কোনো পরিচয় ছিল না। এখানে আসার পরে দিদার বাড়ির পাশে, দুটো বাড়ি পরে একটা বাড়িতে ওরা ভাড়ায় আসে ওর হাজব্যান্ডকে নিয়ে। তো সেই তারপর থেকে দিদার সাথে বন্ধুত্ব। তো তখন দিদা সেই বান্ধবীটার কাছে অনেকদিন কথাবার্তা বলতে বলতে জানতে পারে যে যখন তারা বাংলাদেশে থাকতো, বাংলাদেশে তাদের বাড়ি ছিল পদ্মার ধারে, পদ্মা নদীর ধারে। তো বাংলাদেশে পদ্মা নদীর ধারে বাড়ি হলে কি হয়, আগেকার দিনে কি হতো যে পদ্মা এক পার ভাঙে আর এক পার গড়ে। তো যেই পারটা ভাঙা পড়তো, সেই পারটায় যাদের বাড়ি ঘর থাকতো, সেই বাড়ি ঘরগুলো নাকি ওই মাটির ভাঙার সাথে সাথে ধসে যেত। তো সেই জন্য ওনাদের প্রথমে, ওই দিদার বান্ধবীদের প্রথমে ওরকম একটা বাড়ি ছিল। তারপরে ওনারা অনেকদিন পরে একটা অন্য জায়গায় বাড়ি নেন। বাড়ি নিয়ে যেই জায়গায় ওনারা বাড়ি নিয়ে থাকতেন, সেখানে ওই দিদার বন্ধুটার সাথে আরও অনেক বাঙালি পরিবার ওখানে থাকতো। মানে পুরো পাড়াটা বাঙালিই ছিল, সবাই ওখানে বাঙালি পরিবারেরই মানুষজন থাকতো। তো বাঙালিদের কি হয়, যখন কেউ মারা যায় তখন তাকে পোড়ানো হয়, দেহ চিতা। এখনকার দিনে কি, এখন চুল্লি হয়ে গেছে, চুল্লির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু আগেকার দিনে কি হতো, একটা বিশাল শ্মশানের মতো খোলা জায়গা এরিয়া থাকতো, যেখানে তার দেহটাকে প্রপার একটা কাঠের চিতা সাজিয়ে সেখানে দেহটাকে পোড়ানো হতো, এবং সেখানে দেহটা পোড়াতে অনেকটা সময় লাগতো। তো এরকমই একদিন কি হয়, দিদার বন্ধুটা, সেই দিদার ভাষায় আমি বলছি, যে দিদাটা যখন বলেছিল, দিদাটা বলছে যে আমরা যেই গ্রামে থাকতাম, সেই গ্রামে একদিন হঠাৎ করে একজন এজেড লোক, মানে ওই খুব একটা বয়স্কও নয়, আবার খুব একটা অল্প বয়সীও নয়, মোটামুটি একটা মধ্যবয়স্ক লোক একদিন মারা যায়। মারা যাওয়ার পরে গোটা পাড়ার লোক কি হয়, লোকটা না যখন জীবিত ছিল তখন লোকটা বিশেষ খুব একটা ভালো ছিল না, মানে সবার সাথে খুব একটা সখ্যতা লোকটার বজায় ছিল না, খুব খিটখিটে স্বভাবের মানুষ ছিল। তো যখন লোকটা মারা যায়, তো পাড়ার এই খিটখিটে স্বভাবের জন্য, ওনার এই রাফ ব্যবহারের জন্য পাড়ার অনেকেই ওনার প্রতি বিরূপ ছিল, ওনার সাথে কথাবার্তা বলতো না চট করে খুব একটা। তো যখন লোকটা মারা যায়, তখন অনেকেই ওনার সাথে শ্মশানে গিয়ে সৎকার করতে, ওনার দেহ সৎকার করতে নাকচ করে দেয়, বলে না না ভাই, এরকম এত বাজে নোংরা লোক আমরা যাবো না, যা তুই দেহ তোরা সৎকার করে দিয়ে। কিছু আলাদা মানে কিছু লোক ছিল যারা জমায়েত হয়ে বলেছিল যে চলো সবাই মিলে যাই। তো একটা নর্মাল মানুষ মারা গেলে, যেমন গ্রামের আগেকার দিনে কিন্তু গ্রামের সবাই দঙ্গল বেঁধে যেত, কিন্তু এই লোকটার ক্ষেত্রে কি হয়েছিল যে
মানে সাধারণ ওই 15-20 জন মতোই গেছিল। আর কেউ গোটা গ্রাম যেমন উজাড় করে যেত আগেকার দিনে, গ্রামে কেউ মারা গেলে, এই লোকটার ক্ষেত্রে সেরকম হয়নি। 15-20 জনই যারা মোটামুটি মানে একটুখানি পাড়ার লোকটার সাথে মোটামুটি কথাবার্তা বলতো বা পাড়ার সব কিছু কাজে আগ্রহ করে এগিয়ে যায়, তো এরকমই কিছু 15-20 জন ছেলে গেছিল। তো তারা যখন সবাইকে রিকোয়েস্ট করে, কেউ যখন যেতে চায় না, তো এর মধ্যে কি হয়, দিদার যিনি হাজবেন্ড, যে দিদা ঘটনাটা বলছেন, দিদার যিনি হাজবেন্ড উনিও এর মধ্যে ছিলেন, মানে উনিও গেছিলেন শ্মশানে পোড়াতে। তো প্রতিটা ক্ষেত্রে কি হয়, ওই গ্রামে যদি কেউ মারা যায় তাহলে সনাতন বলে একজন আছেন, সনাতন জেঠু বলে, তিনি সবার সাথেই পোড়াতে যান, মানে যেই মারা যাক উনি যান, ওনাকে নিয়ে যাওয়া হয়। কারণ উনি একটু তান্ত্রিক টাইপের ছিলেন, একটু ঝাড়ফুঁক করতে জানতেন, এই সমস্ত বিষয় ওনার নলেজ ছিল। তো শ্মশানে গিয়ে যদি কোনো রকম, আগেকার দিনে এই সমস্ত অনেক কিছু ঘটতো, অপ্রাকৃতিক কিছু, অলৌকিক কিছু ঘটনা, তো এরকম যদি কোনোদিন কোনো কিছু সম্মুখীন হতো তাহলে ওই সনাতন জেঠু যিনি ছিলেন উনি জিনিসটা হ্যান্ডেল করে নিতেন। ওই জন্য একটা বুকে বল ভরসার জন্য সবসময় যে কোনো কেউ মারা যেত তো সনাতন জেঠুকে নিয়ে যেত। কিন্তু এই মানুষটার ক্ষেত্রে কি হয়, যেহেতু ইনি সবার সাথে সেরকম ভালো ব্যবহার এনার ছিল না, সেই জন্য সনাতন জেঠু মানা করে দেন, বলেন যে না ভাই তোরা যা, আমি যাব না, তোরা যা পুরী আয়, কী হবে, তোদের সাথে তো সব জায়গাতেই যাই, সেরকম তো কিছু হয় না, যা পুরী আয়, অসুবিধা নেই। আর গ্রাম থেকে শ্মশানের দূরত্ব বেশি ছিল না, তখনকার দিনে 10 থেকে 12 মিনিটের রাস্তা ছিল হেঁটে শ্মশান থেকে গ্রামটার দূরত্ব। তো সবাই মিলে 15-20 জন ছেলে মিলে, তার মধ্যে ওই দিদার যিনি ছিল, হাজব্যান্ড ছিল, উনিও যান। উনি সবাই মিলে গিয়ে ওখানে শ্মশানে যায়। শ্মশানে গিয়ে ওনাকে পোড়ানোর জন্য যা যা কিছু কাজকর্ম ক্রিয়াকলাপ শুরু করে। এবার এই 15 জনের মধ্যে যিনি মারা গেছেন ওনার বাড়ির লোকও ছিল যারা মুখাগ্নি করবে, ওনার বাড়িরও কিছু বেটা ছেলে গেছিল। তো চিতায় বডি তোলা হয়। চিতায় বডি তোলার পর যা কিছু নিয়মকানুন আছে সব কিছু করার পরে অগ্নিসংযোগ করা হয়, মুখাগ্নি করা হয়। মুখাগ্নি করার পরে যেহেতু বডি পুড়তে অনেকটা সময় লাগবে, যে ডোম ছিল সেই ডোমও কাজকর্ম করে দেয়, করে দিয়ে ডোম বলে তোমরা তোমাদের বডির কাছে থাকো, আমি আসছি বলে ডোম কিছুটা দূরে গিয়ে মদ্যপানে ব্যস্ত হয়ে যায়। তো যে সমস্ত ব্যাটা ছেলেরা গেছিলো তারা বলে যে চল ভাই, পুড়তে তো এখন সময় লাগবে, চল আমরা বাসে কোথাও গিয়ে বসে একটু খেয়ে আসি, এখানে বসে থেকে কী করবো বেকার। তো তাদের কথায় সায় দিয়ে আরও বাকি যারা ছিল, যে ছেলেরা ছিল, তারাও চলে যায় মদ খেতে পাশে। তো অনেকক্ষণ কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমি শ্মশানটার একটু বর্ণনা দিই। যেখানে চিতা জ্বলছিল তার থেকে কিছু হাত দূরে, বেশি না 3-4 হাত দূরে একটা বড় গাছ ছিল। ওই গাছের নিচে দিয়ে গঙ্গার জল বয়ে যাচ্ছে, যেখানে ঘাট কাজের সমস্ত কিছু করা হয়, সেখানে পদ্মার যে ইয়েটা বয়ে যাচ্ছে। তো ওই পদ্মার ওই যেখানে জলটা বয়ে যাচ্ছে তার পাশেই একটা গাছ, আর সেখান থেকে 3-4 হাত দূরত্বে দেহটা পুড়ছে, যেখানে চিতাটা জ্বলছে। আর গাছটা একদম নদীর ধারে, একদম নদীর গায়ে। তো যারা বসে ওখানে মদ খাচ্ছিল, যে সমস্ত ছেলেগুলো, তাদের মধ্যে অনেকক্ষণ তারা নিজেদের মধ্যে গল্প করে, ইয়ার্কি ঠাট্টা মারে। করার পরে হঠাৎ করে দুজন ছেলে বলে যে তোরা দাঁড়া, আমরা একটু আসছি। তো তখন বলে যা ভাই সাবধানে আসিস। তো তারা যখন উঠে যাচ্ছে তাদের পেছন থেকে আরও দুজন চিৎকার করে বলে, যারা ওখানে বসেছিল, তারা চিৎকার করে ভাই আসার সময় দেখে আসিস তো কতটা জ্বললো, দেখে আসিস, দেখবো তারপর উঠে যাচ্ছি। তো তারা তখন বলে আসছি ভাই, প্রকৃতির ডাক পেয়েছে, ছেড়ে আসছি, এসে আসার সময় দেখে আসছি। তো তারা একেই অলরেডি নেশার মধ্যে রয়েছে, তো তারা কথার কোনো রকম উত্তর দিয়ে তারা চলে যায়। যেখানে গাছটা ছিল তার পাশে তারা একটা জায়গায় দাঁড়িয়ে নিজেরা হালকা হচ্ছে। ঠিক সেই সময় যখন তারা দুজনে দাঁড়িয়ে হালকা হচ্ছে, সেই সময় তারা এমনি নিচের দিকে এমনি নর্মাল তাকিয়ে আছে সামনের দিকে। তখন তারা অনুভব করে যে তাদের গায়ে এমন কিছু পড়ছে যেটাতে ছোট ছোট জায়গায়, কিন্তু যেখানে যেখানে পড়ছে সেই জায়গাগুলো না জ্বলে যাচ্ছে।
মানে ছোট ছোট পড়ছে, কিন্তু একদম ছিটে 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 পড়ছে, কিন্তু যে জায়গাগুলোতে পড়ছে সেই জায়গাগুলো জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে না মানে কেউ আগুন লাগিয়ে দিচ্ছে, ছোট্ট ছোট্ট অল্প অল্প ঝিলিক ঝিলিক আগুন লাগিয়ে দিচ্ছে কেউ। তো তখন তারা একটু এদিক ওদিক দেখে, একজন আরেকজনকে বলছে কি পড়ছে বলতো ভাই, গায়েতে কি জ্বলছে, তোর গায়ে পড়ছে? তখন আরেকজন যে পাশে দাঁড়িয়েছিল সে বলে যে হ্যাঁ পিঠে বললো, জানিস কি জ্বলছে বলতো, কি পড়ছে বলতো। তো এরকম ভাবে তারা একে অপরের সাথে কথাবার্তা বলে আর দেখতে থাকে এদিক ওদিকে। তো এর মধ্যে তারা কি করে, নিজেদের কাজ কমপ্লিট করে নিয়ে তারা এদিক ওদিক দেখছে। দেখার দরুন মানে যখন দেখছে তখন হঠাৎ করে তাদের চোখ যায় গাছটার দিকে, মানে গাছটার একটু সাইডে তারা দাঁড়িয়েছিল, অনেক বড় ঝাগড়া গাছ, তো গাছটার একটু সাইডে তারা দাঁড়িয়েছিল। তো তাদের এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ করে চোখ যায় গাছের ওপরে। তারা গাছের ওপরে দেখে যে মরাটাকে তারা জ্বলতে দিয়ে এসেছে, মানে পোড়াতে দিয়ে এসছে, সেই মরাটা জ্বলন্ত অবস্থায় গাছের মাথার ওপর বসে আছে। ওই যেখানে ওরা দাঁড়িয়ে নিজেরা কাজ করছিল ঠিক ওই গাছের ডালটার ওপরে মরাটা বসে আছে। এবং যেই যেই জায়গাগুলো পুড়ে গেছে, মানে আগুন দিয়ে এসেছিল, তো যেই যেই জায়গাগুলোতে আগুন ধরেছে না সেই জায়গাগুলো এরম করে করে মরাটা ঝাড়ছে, এরম করে করে এরম করে করে মরাটা এরম করে করে ঝাড়ছে জায়গাগুলো, যে জায়গাগুলোতে আগুন জ্বলছে। এবং ঝাড়ার পরে সেই জায়গাগুলো নিজে চাটছে, নিজের জিভ দিয়ে চাটছে সেই জায়গাগুলোকে, ঠান্ডা করছে। আর ওই যে ঝাড় ছিল, ওই ঝাড়াতে যে আগুনটা ওটাই ফুলকির মতো ওই গাছের ডালের ওপর থেকে ওদের গায়ে পড়ছে। এই এই ঘটনাটা ওরা ওপর দিকে তাকিয়ে এমনি করে যখন দেখছে গাছের ওপর দিকে, মরাটা তখন ওই গা ঝাড়তে ঝাড়তে ওদের দিকে তাকিয়ে আছে, নিচের দিকে, মানে ওরা উপর দিকে তাকিয়ে আছে, মরাটা গাছের ডালে বসে ওদের দিকে নিচের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে না ওদের দিকে জাস্ট এক দৃষ্টি এরকম করে তাকিয়ে আছে। কোনো মানে এরকম হচ্ছে যেন কেউ এত শান্ত দৃষ্টি, মনে হচ্ছে যেন একটা মূর্তি, একটা জীবন্ত মূর্তি ওদের দিকে, মানে জলজান্ত মনে হচ্ছে যে মানে ওপর থেকে যদি একটা ঝাঁপ মারে নিচে তাহলে সিধে ওদের উপর, ওইরকম অবস্থায় ওদের দিকে তাকিয়ে জাস্ট এরম ভাবে দেখছে মরাটা গাছের ওপরের ডাল থেকে। এটা দেখে একজন, যে দুজন ছিল, একজন কি করে ওখানেই সেন্সলেস হয়ে গাছের একটা কাণ্ডর যে জায়গাটা, ওইটা একটা জায়গাটা ধরে গাছের কাঠের ও কি করে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়, মাটিতে বসে পড়ে, মানে গাছের একটা ডাল ধরে নিচে বসে পড়ে। আরেকজন যে ছিল সে কোনো রকমে দৌড়তে দৌড়তে বাকি সবাই যেখানে বসেছিল ওখানে যায়। খুব একটা বেশি দূরত্ব ছিল না, কিন্তু তবু গ্রামের দিকে তো একটুখানি দূরত্ব জানো না, অনেকটা গ্রামের দিকে তখন লাইটের কোনো ব্যবস্থা ছিল না। তো ও ওখান থেকে বেশি না 1-2 মিনিটের মধ্যে ও দৌড়ে ছুটে চলে আসে, এসে বাকি যারা ছিল তাদেরকে ঘটনাটা বলে যে ভাই ওখানে গিয়ে দেখ মরা ওপরে গাছের ওপর উঠে বসে আছে, ভাই চলছে পুরো ওপর থেকে নিচে ঝেড়ে ঝেড়ে ফেলছে। ওখানে বোধহয় আরেকজন যার কথা যে ওখানে অজ্ঞান হয়ে পড়েছে তার কথা বলে যে ওখানে অমুক অজ্ঞান হয়ে পড়ে আছে, চল ভাই তোরা চল। ওদের নেশা পুরো উতরে যায়, ওরা ওখান থেকে উঠে ওখানে ছুটে গিয়ে দেখে ওই ওপরে গাছের ওপরে বসে মরাটা ওইভাবে গা ঝাড়ছে আর ওদের দিকে তাকিয়ে এক অদ্ভুতভাবে হাসছে। এবং যখন দিদা যখন বলছে আমাকে ঘটনাটা, যে যখন হাসছে তখন খালি দাঁতগুলো আমাদের কি হয়, মাড়ির ভেতরে দাঁতের কিছু পোর্শন ঢুকে থাকে যেখান থেকে দাঁতটা গজায়, ওর যে মরাটা হাসছে মাড়িগুলো ওপরের এই পোর্শনটা পুরো সব জ্বলে গেছে, যেহেতু মুখে আগুনটা দিয়েছিল, মুখে মানে বেশিরভাগ 90% মুখে জ্বলে গেছে, এই জায়গাটা পুরো জ্বলে গেছে, মুখের মাড়ি ফাড়ি সব ঝলসে গেছে, খালি লম্বা লম্বা মানে একদম এখান থেকে নিয়ে যে দাঁতের পোর্শনটা নিচে অবধি নেমে এসছে, ওই খালি দাঁতের পরিমাণে, দাঁত যেটা জ্বলে না ওই দাঁতের পোর্শনটা খালি ওরা দেখতে পাচ্ছে দূর থেকে, যে দাঁতটাকে বের করে জাস্ট ওর দিকে তাকিয়ে আছে ওদের সকলের দিকে, আর মাড়ির এই পোর্শন পুরো জ্বলে একদম ছাই হয়ে গেছে, খালি দাঁত দুটো বেরিয়ে আছে ওপরের পাটে নিচের পাটে। ওদের দিকে অবাক দৃষ্টিতে, মানে মরাটা ওদের দিকে তাকিয়ে আছে আর ওরাও মরাটার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে মানে এক পর্যায়ে যখন মরাটা তাকিয়ে থাকতে থাকতে ওদের দিকে না, যখন
এরকমভাবে দাঁতটা বের করে হাসছে। তখন দিদা বলছে, দিদার যে হাজবেন্ড দিদাকে এসে বলেছিল ঘটনাটা, দিদা তখন বলছে যে আমি ঘরে বসে শুনছি, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আর আমার যিনি স্বামী তিনি ওখানে থেকে কিভাবে মানে জিনিসটা দেখেছেন আমার নিজের ভয় লাগছে শুনে, ওইভাবে মরাটা দাঁত বের করে হাসছে ওদের দিকে তাকিয়ে। তখন ওদের মধ্যে 3-4 জন বলে যে আমরা এখানে আছি, তোরা তাড়াতাড়ি গিয়ে সনাতন জেঠুকে ডেকে নিয়ে আয়, একদম সময় নষ্ট করবি না, আমাদের কিন্তু এখানে একটু এদিক ওদিক কিছু হলে খুব বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, ছুটে যাবি, দৌড়ে আসবি, সনাতন জেঠুকে এক্ষুনি ডেকে নিয়ে আয়। কিছু মানুষ ওখানে থাকে, কিছু লোকজন ওখানে মরাটার সামনেই থাকে। তখনও অলরেডি মানে এরা 15-20 জন গেছিল, এদের মধ্যে 5-7 জন মিলে জেঠুকে ডাকতে যায়, আর বেশি সংখ্যায় মানুষ ওখানেই থাকে। তো যতটা টাইম ওরা ওখানে দাঁড়িয়ে আছে আর যতটা টাইম ওরা গেছে, যারা গেছে তারা বলছে যে আমরা যাচ্ছি, মানে বেশি দূরত্ব নয়, 10 থেকে 12 মিনিটের রাস্তা গ্রাম থেকে শ্মশান। বলছে রাস্তা যেন শেষই হতে চাইছে না, মানে এতটাই আমরা ভয় পেয়ে গেছি জিনিসটাকে দেখে। ওরা যায় কোনো রকমের সনাতন জেঠুর কাছে, বাড়িতে পৌঁছায় সনাতন জেঠুর। তো আগেকার দিনে কি হতো, বাড়ির বাইরে উঠোনের জায়গায় না তুলসী গাছের একটা মঞ্চ থাকতো, তুলসী মঞ্চ থাকতো, যেখানে ধূপ গঙ্গা জল দিত প্রতি সন্ধ্যায় সকালবেলা। ওরা কি করে, ঘরের ভেতরে ঢুকে ওই তুলসী মঞ্চের জায়গাটা ক্রস করে ঘরের একদম গেটের সামনে চলে আসে, এসে বাইরে থেকে ডাকতে থাকে, সনাতন জেঠু, ও সনাতন জেঠু, বাড়ি আছো নাকি, বাইরে এসো বাইরে এসো। সেই সময়, সেই মুহূর্তে রাত্রির বেলার সময় সনাতন জেঠু সেই সময় খেতে বসেছে। তো উনি এত চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাড়ির বাইরে বেরিয়ে এসে উনি এদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে রে বেটা, এত চেঁচাচ্ছিস কেন? এই তোরা না মরা পড়াতে গেলি, কি হলো, চলে এলি, হয়ে গেছে পড়ানো, এত তাড়াতাড়ি হয়ে গেল? ওরা তখন যারা এসেছিল তারা ডাকতে বলে জেঠু তাড়াতাড়ি চলো, রাস্তায় যেতে যেতে কথা বলছি। তখন জেঠু বলছে যে আমি তোদের বললাম না আমি যাবো না, কেন কি হয়েছে বল, এখানে দাঁড়িয়ে বল। বলছে জেঠু সময় নেই, তুমি তাড়াতাড়ি চলো, খুব বিপদে পড়েছি, তুমি তাড়াতাড়ি চলো, নাহলে তোমাকে ডাকতে আসতাম না, চলো চলো রাস্তায় যেতে যেতে বলবো। তখন সনাতন জেঠু বলে যে হাতটা ধুতে ধুতে, দাওয়ায় হাতটা ধুতে ধুতে বলে, আরে তোরা করেছিস কি রে বেটা, তোরা তুলসী মঞ্চ টপকে দিকে চলে এসেছিস, পেছনে যা পেছনে যা পেছনে যা। তখন ওরা অতটা জিনিসটা খেয়াল করে না, নজর করে না, ওরা কি করে পেছনে সরে যায়। সনাতন জেঠু হাতটা ধুয়ে ওদের সাথে বেরিয়ে যায়, যা জামা প্যান্ট পরেছিল ওই পরেই বেরিয়ে যায়। তো ওরা বলছে এবার এরা সনাতন জেঠুকে নিয়ে যাচ্ছে, এই যে টাইমটা, এই টাইমটাতে যারা শ্মশানে রয়েছে ওই মরাটার সামনে, ওরা বলছে ওই মরাটা যেই ডালটাতে ছিল সেই ডালটা থেকে মরাটা এবার আস্তে আস্তে আরো ওপরের ডালে উঠছে। মানে একটা ডাল গেছে, ওর ওপর দিয়ে আবার একটা ডাল গেছে, তার ওপর দিয়ে একটা ডাল গেছে, ওই মরাটা আস্তে আস্তে একটা ডালে যাতে ছিল তার ওপরের ডালে বেয়ে বেয়ে, মানে দুটো পা দুদিকে কামড়ে ধরে, দুটো হাত এরম ওপর দিকে ধরে এরম ভাবে বেয়ে বেয়ে মরাটা একটা ডাল থেকে ওপরের ডালে উঠছে সেই সময়। আর মুখটা মানে নজরটা ওদের দিকে স্থির, যারা দাঁড়িয়ে আছে গাছের নিচে ওদের দিকে নজরটা স্থির রেখে মরাটা ওপর দিকে উঠছে। উপর দিকে তাকাচ্ছে না কিন্তু গাছে কোন দিকে ডাল আছে কোন দিকে কাণ্ড আছে ওদিকে তাকাচ্ছে না, মরাটা খালি এরকম ভাবে ওপর দিকে উঠছে আর নজরটা ওদের দিকে স্থির। ওরা বলছে যে ওই সময় আমরা মনে মনে খালি ঈশ্বরকে ডাকছি যে তাড়াতাড়ি সনাতন জেঠুকে পাঠাও, নাহলে এখানে মানে একটা এমন কিছু অঘটন ঘটে যাবে যেটার আমরা ক্ষতিপূরণ সারা জীবন ভর দিতে পারবো না। তো এই টাইমের মধ্যে মরাটা গিয়ে আরো উপরের ডালটাতে উঠে বসে। এর মধ্যিখানে সনাতন জেঠুকে নিয়ে ওরা চলে আসে, আরো যারা গেছিল 4-5 জন মিলে, ওরা নিয়ে চলে আসার পরে আস্তে আস্তে ওরা রাস্তায় সনাতন জেঠুকে সব বলে যে এরকম মরাটাকে পুড়তে দিয়ে আমরা একটুখানি এতে গেছিলাম, ধারে গেছিলাম, একটু সবাই আনন্দ করছিলাম, আর হঠাৎ করে এরকম দুজন গেছে, গিয়ে দেখছে ওপরে ডালে বসে মরা গা ঝাড়ছে, তুমি চলো, আমাদের অবস্থা কি হয়েছে জানো, আমাদের সমস্ত নেশা উতরে গেছে, তুমি চলো, ওখানে আরেকজনকে রেখে এসেছি, বোধহয় এতক্ষণে ঘাড় মোটকে দিয়েছে আরেকজনে। তখন সনাতন জেঠু ব্যাপারটা বুঝতে পারে, উনি যেহেতু এসব বিষয় নিয়ে চর্চা করতেন, তো উনি যখন ব্যাপারটা বুঝতে পারেন তখন বলে চল 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 তাড়াতাড়ি চল, ওখানে গিয়ে দেখছি, আর রাস্তায় কোনো কথা বলিস না, তাড়াতাড়ি চল বলে সনাতন জেঠু আরো 5-6 জন যারা এসেছিল তারা নিয়ে আসে। তখন সনাতন জেঠু যখন আসে তখন অলরেডি মরাটা যে ডালে বসে গা ঝাড়ছিল তার থেকে আরো উঁচুর ডালে, আরো উপরের ডালে উঠে বসে। সনাতন জেঠু আসতে মরাটার দিকে তাকায়, মরাটাকে তাকিয়ে সনাতন জেঠু আরো সবাই ছিল দাঁড়িয়ে, তখন সবাই ওখানে দাঁড়িয়ে ছিল, সনাতন জেঠুকে বলে দেখো না জেঠু কি করবো এবার, কি করবো, এ তো উপরের ডালে উঠে বসে আছে। তখন সনাতন জেঠু বলে দাঁড়া আমি দেখছি বলে সনাতন জেঠু কি করে, একটা ওইখান থেকেই সাইড দিয়ে একটা উনি মানে এরকম বড় পাথরের ঢিল মতো,
তুলে নিয়ে এসে এরম ভাবে ঢিলটাকে নিয়ে এরম ভাবে পেছন দিকে হাতটা করে এমনি করে দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে বলে, কিরে বেটা দিছিলাম। তখন মরাটা কোনো কথা বলছে না, এই জায়গাটার মরাটার পুরো ঝলসে গেছে, খালি দাঁতগুলো দেখা যাচ্ছে মরাটা খালি দাঁতগুলোকে বের করে এরকম করছে ওপরে বসে বসে। আর সনাতন জেঠু হাতে ওই পাথরের মতো জিনিসটাকে নিয়ে না নিচে পেছন দিকে এমনি করে ধরে খালি ওপর দিকে তাকিয়ে বলছে নিচে নাম। আর মরাটা ওপর দিকে তাকিয়ে খালি ওরকম ভাবে রিয়াক্ট করছে, কোনো কথা বলছে না, খালি দাঁত দুটোকে বের করে এরকম করছে। এক পর্যায়ে সনাতন জেঠু কি করে, পাশে আসে যারা ছিল তাদেরকে বলে যে এইভাবে কাজ হবে না, তোরা যে খাচ্ছিলি কিছু আছে বেঁচে? তখন ওরা বলে আরে ভর্তি বোতল পড়ে আছে, দুটো এনেছিলাম, একটা খেয়ে শেষ করতে পারিনি, আর একটা ভর্তি বোতল পড়ে আছে। তখন ওরা সনাতন জেঠু বলে নিয়ে আয়, ভর্তি বোতলটা নিয়ে আয়। তখন ভর্তি বোতলটা নিয়ে আসার পরে সনাতন জেঠু বলে খোল, ছিপিটা খুলে সনাতন জেঠু কি করে, এরম একটা হাতে তখন পাথরটা ছিল, পাথরটাকে এরম হাতে পেছন দিকে নিয়ে উনি সনাতন জেঠু বোতলটাকে নিয়ে ওর দিকে মরাটার দিকে এমনি করে তাক করে বলে খাবি? তখন মরাটা ওপর দিকে তাকিয়ে এমনি করে করে ঘাড় নাড়ছে। মানে ও তো শরীরে ওর তো পুড়ে গেছে, অনেক জায়গা তো পুড়ে গেছে, তো তখন ওর একটু শীতলতা প্রয়োজন। ও দেখছে যে ওইটা যদি আমি খাই শরীরটা একটু ঠান্ডা হবে আমার। তো তখন ও ওপর দিকে যখন সনাতন জেঠু এমনি করে ওপর দিকে তাকিয়ে ওকে দেখাচ্ছে, তখন ওই যে মরাটা সে ওপর দিক থেকে নিচের দিকে তাকিয়ে একটা মানে অস্বাভাবিক ভঙ্গিতে মাথা নাড়াচ্ছে। তো তখন সনাতন জেঠু বলে তাহলে নিচে নেমে আয়। তখন মরাটা নামছে ওপর থেকে, ঠিক যেমন ভাবে মানে একটা সরীসৃপ প্রাণী, যেমন ধরো একটা টিকটিকি দেওয়ালে যেমন বুকে হেঁটে ওপরে উঠে যায় বা নিচে নেমে আসে, ঠিক সেইভাবে মরাটা ওই রকম ভাবে হাত পা দুটোকে আর্ধেক অংশ পুড়ে গেছে, ঝলসে গেছে, হাত পা দুটোকে নিয়ে ওরম ভাবে এরম করে 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 নিচে নেমে আসে। আর সনাতন জেঠু যখন মরাটা নিচে নেমে আসছে, সনাতন জেঠু তখন বলে আশেপাশের লোকেদের তোরা সরে যা, চিতার দিকে চল। তখন সনাতন জেঠু আস্তে 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 ওই বোতলটাকে নিয়ে, মদের বোতলটাকে নিয়ে এরমভাবে দেখাতে 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 পিছনে হাঁটতে থাকে। যখনই চিতার কাছ অব্দি এসেছে মরাটা, তখন মরাটা বুঝতে পারে যে এইভাবে ওকে নিয়ে গিয়ে চিতায় ফেলবে। তখন মরাটা এরকম সনাতন জেঠু দাঁড়িয়ে আছে, সনাতন জেঠুর পিছন দিকেই চিতাটা জ্বলছে। সনাতন জেঠুর দিকে এতক্ষণ ওই বোতলটার দিকে ফোকাস ছিল মরাটার। যখনই চিতার কাছে চলে আসে, মরাটা একবার ঘাটটাকে এরম ভাবে বেঁকিয়ে চিতাটাকে দেখে নেয়। মানে সনাতন জেঠু দাঁড়িয়ে আছে, সনাতন জেঠুর পাশ থেকে একবার ঘাটটাকে বেঁকিয়ে চিতাটাকে দেখে নেয়। মানে ও বুঝতে পেরে যায় ওকে নিয়ে গিয়ে চিতাতে জ্বালানো হবে। ও তখন চিতা থেকে অনেকটা দূরে দাঁড়িয়েই ও সনাতন জেঠু মানে এতক্ষণ এরম ভাবে আসছিল, ও হঠাৎ করে এমনি করে দেখে সনাতন জেঠুর দিকে এমনি করে মাথাটা তুলতে সনাতন জেঠুর দিকে তাকিয়ে এরম করে করে না করছে। মানে কি ও বুঝতে পেরে গেছে যে ওকে চিতায় নিয়ে গিয়ে এখনই আবার আগের পজিশনে ওকে পোড়ানো হবে। যখন ও এরমভাবে না করে, তখন সনাতন জেঠু বুঝতে পেরে যায় যে ও বুঝতে পেরে গেছে ওকে চিতায় নিয়ে গিয়ে এবার পোড়ানো হবে। তখন সনাতন জেঠু ওই পেছন দিক থেকে পাথরটা বের করে সজোরে ওর মাথায় আঘাত করে, মুখে একদম। এবং যখনই ওর মুখে আঘাত করে, আশেপাশের যারা ছেলে ছিল তারা কোনো রকমভাবে ওকে ধরে নিয়ে গিয়ে চিতার আগুনটা তো তখনও জ্বলছে, চিতার আগুনে ওকে ফেলে দিয়ে, আর বাকি আরো যারা ছিল তারা সব দিক থেকে বড় বড় বাঁশ নিয়ে, যেহেতু চিতাতে পোড়ানো হতো সেই জন্য বাঁশ কাঠ এ সমস্ত থাকতো, তো শ্মশান থেকে 4টে বাঁশ কাঠ এ সমস্ত নিয়ে মরাটাকে চিতার মধ্যে ফেলে দিয়ে এরকম ভাবে ওপর দিকে ঠেসে ধরে মরাটাকে, যাতে ও চিতার আগুনটা ছেড়ে উঠে না যেতে পারে। এবং যতক্ষণ ওরকম ভাবে মানে মরাটা যতক্ষণ না পুরোপুরি পুড়ছে, ততক্ষণ ওইভাবে আশেপাশে যতগুলো ছেলে ছিল যারা ছিল ওরমভাবে ধরে, তারা ওরমভাবে বাঁশ দিয়ে, কেউ বড় লাঠি দিয়ে, যা হাতের সামনে পেয়েছে ওরমভাবে মরাটাকে চেপে ধরে থাকে ওই এটার সাথে, চিতাটার সাথে, যাতে পুরোপুরি মরাটা জ্বলে। এবং মরাটাকে ওরকমভাবে দিয়ে তারপর সনাতন জেঠু কি করে, ওই মদের বোতলটা ওই আগুনের মধ্যেই ফেলে দেয়। যে মদের বোতলটা এতক্ষণ দেখিয়ে এনেছিল, মদের বোতলটা ওই আগুনের মধ্যেই ফেলে দেয়। এবং এক পর্যায়ে এরমভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ হাত পা ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে মরাটা শান্ত হয়ে যায়। তারপরে পুরো মরাটাকে পোড়ায়, এবং পুরো মরাটাকে পোড়ানোর পরে তারপরে ওরা শ্মশানের সব কাজ কমপ্লিট করে, যা কিছু রিচুয়াল ছিল সব কাজ কমপ্লিট করে তারপরে ওরা ওখান থেকে বাড়ি আসে। এবং তারপরে আর কোনো সেরকম সমস্যা হয়নি, শ্রাদ্ধ শান্তির কাজ যেরকম করার সেরকমই করেছে। তো দিদার যে বন্ধুটার ঘটনাটা বলেছিল দিদাকে, সেই শ্মশান যাত্রীদের মধ্যে দিদার ওই বন্ধুটার হাজবেন্ডও ছিল।
দিদার ওই বন্ধুটার হাজব্যান্ড বাড়িতে এসে এই ঘটনাটা দিদার ওই বন্ধুটাকে বলেছিল। তো দিদার বন্ধুরা যখন ওখানে বাংলাদেশের রাইট লাগলো তখন ওনারা ওখান থেকে চলে এসেছিলেন এখানে আসার পরে ওনারা দিদার সাথে বন্ধুত্ব হওয়ার পরে দিদার ওই বন্ধুরা দিদাকে এই ঘটনাটা বলেছিল। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো তোমাদের তোমরা জানিও আমাকে কমেন্ট সেকশানে। যেমন তোমরা সকলে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, সকলের কমেন্টস পড়ি। আর যদি ঘটনা ভালো লাগে একটা লাইক করে দিও আর একটা মিষ্টি কমেন্ট করো। আমি যেরকম বলেছিলাম আজকে আমি সকলকে শাউট আউট দেবো। তো চলো বলা যাক। আচ্ছা, প্রথমেই আমি একজনের নাম বলবো, যিনি হচ্ছে আচ্ছা দেবাঞ্জন জমিদার, আই থিঙ্ক মোস্ট প্রবলি এটাই নাম লেখা আছে, দেবাঞ্জন জমিদার। এনার আমি বলি, আমি ভাই বলেছি কারণ কি উনি আমাকে ফেসবুকে ইনবক্স করেছেন। আমার এর আগের যে ঘটনাটা আমি আপলোড করছি ওই ঘটনাটার একটা ছোট্ট ক্লিপ, 7-7.5 মিনিটের একটা ক্লিপ নিয়ে ঘটনাটাকে ও এডিট করেছে। এত দারুণ এডিট করেছে, আমি জাস্ট স্পিচলেস। থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি ভাবতে পারিনি তোমাদের সকলের কাছ থেকে এত ভালোবাসা পাবো। ও ঘটনাটাকে এডিট করার পরে ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, দিয়ে আমাকে ট্যাগ করেছিল। আমি ঘটনাটা দেখে ওকে রিপ্লাই করেছি, ও আমাকে ঘটনা পাঠিয়েছে ইনবক্সে, ওর ঘটনাটাও আমি আনবো। আচ্ছা, তারপরে হচ্ছে ঈশিতা রয়। আচ্ছা, ঈশিতা রয়, আমি আপনাকে একটা কথা বলি। আপনি কমেন্ট সেকশানে একটা ঘটনা লিখেছেন। আমার ফেসবুক আইডি আমি থাম্বনেলে দিয়ে দিচ্ছি, অনন্যা কোলে ফেসবুক আইডি আমার। আপনি প্লিজ আমাকে ফেসবুক ইনবক্সে ঘটনা লিখে পাঠান। আপনার যা ঘটনা আছে, আপনার অনেকেই বলছে আমি ঘটনা কি করে পাঠাবো। আমি আবারও সকলকে বলছি, ফেসবুক আইডি আমার অনন্যা কোলে, আমার নিজের ছবি দেওয়া আছে। আপনারা যদি ঘটনা আমাকে পাঠাতে চান, নিজেদের ঘটা কোনো সত্যি ভৌতিক ঘটনা, যে ঘটনাটা এর আগে কোথাও পাবলিশ করা হয়নি, আমাকে পাঠাতে পারেন। আমার ইনবক্সে পাঠান, ফেসবুক আইডি অনন্যা কোলে, আমার নিজের ছবি দেওয়া আছে। ঈশিতা রয়, আমি আপনাকেও বলছি, আপনি প্লিজ কমেন্ট সেকশানে পাঠাবেন না ঘটনা, আপনি ফেসবুক ইনবক্সে আমাকে ঘটনা পাঠান। আমি সেখান থেকে ঘটনা পড়ে অবশ্যই ঘটনা আপলোড করব যদি মনে হয় ঘটনা আপলোড করার মতো। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে, সুস্মিতা পাল, লিখেছে, আমি তোমার বাড়ির পাশেই থাকি, তোমাকে একবার বলেছিলাম আমার তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আমার নামটা নিও। হেই সুস্মিতা, তুমি খুব কিউট গো দিদি। একজন লিখেছে আকাঙ্ক্ষা ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। দিদি, তোমার দেওয়া ঘটনা থেকে আমার প্রেত কথা শোনা স্টার্ট। ও গড, লোকে প্রেত কথা শুনে আমার ঘটনা শুনতে আছে, তুমি আমার ঘটনা শুনে প্রেত কথা শুনতে গেছো। থ্যাংক ইউ সো মাচ। তোমার প্রেত কথাতে ঘটনা আমার ভীষণ পছন্দের। লাভ ইউ দিদি, পাঠিয়েছে দিয়া ঘোষ, লাভ ইউ ডিয়ার। আচ্ছা, আরেকজন লিখেছে, ওএমজি, তোমার ঘটনা সবসময় ইউনিক আর ভয়ানক হয়, আর মাথা ছাড়া এন্টিটিটার অ্যাক্টিভিটিসগুলো অনেক ক্রিপি ছিল। এটা লিখেছে নওসুচান, থ্যাংক ইউ। প্রেত কথার সাথে তোমারও নিয়মিত শ্রোতা, খুব সুন্দর বলো তুমি দিদি। আমি এই সেম স্কন্দকাটার একটা ঘটনা আমার ড্রয়িং টিচারের থেকেও শুনেছি, বেশ রিলেটেড লাগলো। বেস্ট উইশেস ফর ইউ, শ্রেষ্ঠা। থ্যাংক ইউ শ্রেষ্ঠা। আমি তোমার 45 নম্বর সাবস্ক্রাইবার গৌরবদার চ্যানেল থেকে এসেছিলাম, এখন দেখলাম তোমার 5K কমপ্লিটেড, কংগ্রাচুলেশনস অনন্যা। শিবানী চ্যাটার্জি লিখেছেন, থ্যাংক ইউ দিদি। দাদু সাহসী, সুন্দরভাবে বলেছো, এগিয়ে যাও, আমরা পাশে আছি। সুপ্রিয়া সরকার, থ্যাংক ইউ। তোমরা এভাবে সকলে পাশে থেকো, তোমরা কমেন্টস করো, আমি সকলের কমেন্টস পড়ি। বিগ ফ্যান, আমার খুব ভালো লাগে, এগিয়ে যাও। দেবিকা কর্মকার, থ্যাংক ইউ দেবিকা। দারুণ লাগলো দিদি, কন্টিনিউ করো, পাশে আছি। সৃষ্টি, থ্যাংকস সৃষ্টি। দিদি খুব ভালো লাগলো গল্পটা, আমার নামটা নিও। ত্রিজিতা, বেলুরঘাট থেকে, থ্যাংক ইউ ত্রিজিতা। তুমি আমার ঘটনা শোনো, তোমার ভালো লাগে, তোমার মতো আরও অনেকের ঘটনা ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ বোন, অনেক দূর এগিয়ে যাও, মন থেকে চাইলাম। প্রথমবার কমেন্ট করলাম, রিপ্লাই দিও প্লিজ। সুমন পাল, থ্যাংক ইউ দাদা। দিদি একটা রিপ্লাই দিও, তুমি খুব মিষ্টি। ইসরাত জাহান, থ্যাংক ইউ ইসরাত। দিদি, আমার একটা ছোট্ট বোনু আছে। আচ্ছা সরি দিদি, আমার তো আচ্ছা, আমি তোমার একটা ছোট্ট বোনুর মতো, আমি ক্লাস 7-এ পড়ি। হেই, আমার বোনও 7-এ পড়ে, আমার যে নিজের বোন, ও 7-এ পড়ে। অবভিয়াসলি তুমি আমার বোনের মতোই। প্লিজ আমার নামটা নিও, প্লিজ আমার নামটা নিও।
কি নাম লিখছে, আরাধ্যা দেবরয়, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে এই পর্যন্ত। তোমাদের যাদের নাম নিতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ মন খারাপ করো না, আমি কান ধরে সরি বলছি তোমাদের সকলকে। তোমরা প্লিজ কমেন্ট করো, আমি সকলের কমেন্টস পড়ি, আমি নাম এখানে না নিতে পারলে আমি সকলের কমেন্টস পড়ি। থ্যাংক ইউ সো মাচ। যদি ঘটনা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, মিষ্টি একটা কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।